সালি, তোকে আজকে ছিঁড়ে খাবো। দুমদুম করে দরজা ধাক্কার শব্দে শ্রীলেখার ঘুমটা ভাঙল। অন্ধকার ঘরের ভেতর থেকে সাড়া দিল, আসছি। কিন্তু দরজা পেটানো লোকেরা মনে হয় শুনতে পায়নি বা শুনেও কেয়ার করেনি। লাইট জ্বালিয়ে দেখল সন্ধ্যা 7টা বাজে। ভিজে পোশাকগুলো চেয়ার ও বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কোনো রকমে নিজেকে ঠিক করে নিয়ে শ্রীলেখা দরজাটা খুলতেই সামনাসামনি হলো 4-5 জন দামড়া বয়সের লোকের, যেন 4-5টা বন্য হিংস্র জন্তুরের সামনে একটা তৃণভোজী হরিণ। ওদের মধ্যে সামনের লোকটা বলল, কি রে, তোর বাবা কোথায়? শ্রীলেখা বোঝা গলায় বলল, বাবা তো এখনো কাজ থেকে ফেরেনি। ওই লোকটা বলল, ঠিক আছে, সে না ফিরুক, টাকা রেখে গেছে তো। শ্রীলেখা ভয়ে ভয়ে মাথা নেড়ে জানালো, না। তখন লোকটা ও বাকি লোকগুলো একসাথে হুঙ্কার দিয়ে বলল, কি রে, চাঁদাটা কবে দিবি? দুর্গা পুজো শেষ হয়ে গেলে। শ্রীলেখা নীরবে দাঁড়িয়ে থাকলো। তার প্রত্যুত্তরে বলার ইচ্ছা থাকলেও তার পরিবারের আর্থিক সঙ্গতি তেমন নয় যে তার প্রতিবাদ জানাবে বা প্রতিবেশীদের সাহায্য নেবে। কারণ প্রতিবেশীরাও তাদের নিচু চোখে দেখে, যেহেতু সামান্য 4,500 টাকার বাড়ির নিচের তলার ভাড়াটে বলে। এলাকার সবাই 1400 থেকে 1500 স্কয়ার ফিটের জমিদার, তাই ভাড়ায় থাকা মানুষ নিচু শ্রেণীর মানুষ হয় ও সম্মানও থাকতে পারে না। সে বাড়িতে যাই খাক আর পড়ুক, তাতে কিচ্ছু যায় আসে না। বরং নিজের বসত বাড়িতে বসে পাশের বাড়ির কাকিমা যদি একদিন ইলিশ রেঁধে ফেলে, সেই ব্রেকিং নিউজ পাড়ার সকলকে জানাতে ও রিলস বানিয়ে লুচ্চা শ্রেণীর লোকেদের থেকেও বাহবা পাওয়ার সুযোগটা কিন্তু মিস করে না। অথচ ভাড়াটেদের নিচু চোখে দেখলেও সেই নিচু মানুষদের কাছে এই 2 কাঠা জমির জমিদারদের ও রাজনৈতিক মদতপুষ্ট পোষা গুন্ডা ক্লাবগুলোর হাত পাততে লজ্জা লাগে না। যদিও এটা ঐতিহাসিকভাবেই প্রমাণিত যে আগেকার রাজারাও সেই গরিবদের চষেই তো রাজা হতো, শুধু ধরনটা বদলে গেছে সময়ের সাথে। এখন চষাচষির ব্যাপার নেই, তবে লোক ঠকানো, প্রতারণা, জালিয়াতি এগুলো সাধারণ মানুষের মৌলিক প্রবৃত্তি হয়ে উঠেছে। তাই এই যুগে সবাই রাজা। আমাদের এই রাজার রাজত্বে ওরা আরো হুঙ্কার দিয়ে বলল, শোন, আমরা আর আসবো না। তোর বাবাকে বা মাকে বলিস ক্লাবে 2000 টাকা চাঁদা পৌঁছে দেয় যেন। বলে গজগজ করতে করতে সামনে বাড়ির উঠোনে রাখা জুতোগুলো মারিয়ে উল্টিয়ে এলোমেলো করে দিয়ে চলে গেল। এগিয়ে গেল পাশের বাড়ির দিকে। শ্রীলেখা দরজা বন্ধ করতে গিয়ে শুনতে পেল পাশের বাড়ির কাকিমা ওদের ব্যাপারেই কথা বলছে। একদম ঠিক বলেছ দাদা। দেখো কি সব। দরজার শেষটুকু বন্ধ করতে গিয়ে দেখতে পেল চাঁদা চাইতে আসা দামড়া লোকগুলো ওদের বাড়ির দিকেই মুখ ঘুরিয়ে দেখছে ক্ষুব্ধ দৃষ্টিতে। ঘরের দরজা বন্ধ করে ছড়িয়ে ছিটিয়ে রাখা পোশাকগুলো আলনায় গুছিয়ে রেখে নিজের জন্য গ্যাস জেলে চা বানালো। শ্রীলেখা বছর 19-এর মেয়ে, এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নিচ্ছে।
বাড়িতে যথেষ্ট অভাব থাকলেও সেই পড়াশোনায় ভীষণ মেধাবী, কিন্তু আজকালকার মেয়েদের মতো রিলস বানায় না বা সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্টও নেই। তবে সদ্য একটি ইউটিউব চ্যানেল খুলেছে, যেখানে সে অ্যালজেব্রার ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক করে দেখায়। এতে অনেক ভিউয়ার্স ও সাবস্ক্রাইবারও হয়েছে, কিন্তু এখনো ওটা থেকে কোনো টাকা ইনকাম হয় না। তাই নিজে টিউশন পড়াতে চায়। সেই টিউশন পড়িয়ে আসার সময় বৃষ্টিতে ভিজে আজ একটু ঠান্ডা লেগে গিয়েছিল, তাই ঘুমিয়ে পড়েছিল। এই সময় দরজায় গলার আওয়াজ পেল, সাথে দরজায় টোকা, শ্রী দরজা খোল। বাড়ির বেলটা অনেকদিন খারাপ হয়ে গেছে, কিন্তু বাড়িওয়ালা আর সারিয়ে দেয়নি। এমনিতেই বাড়িওয়ালা গজগজ করে, বেলটা তোমাদের অপব্যবহারের জন্যই খারাপ হয়েছে। এছাড়াও সেই কলিং বেল মনে হয় 90-এর দশকের বাড়ির কন্ডিশন অনুযায়ী দেওয়ালগুলোয় ফাটল ধরেছে, চুন বালি খসে খসে পড়ছে। ঘরের পরিবেশ বেশ স্যাঁতস্যাঁতে, সূর্যের আলো ঢোকে না। একটা বেডরুম ও রান্নাঘর ও অ্যাটাচ পুরনো ধরনের বাথরুম নিয়ে 4,500 টাকা ভাড়া। জল খুব হিসেব করে খরচ করতে হয়। টাইমের জল ধরার সুযোগ একবার বিকেল বেলা, কারণ বাকি দুবেলা মানে সকাল ও দুপুর বেলার জল বাড়িওয়ালাই নেয়। প্রথমে ওর মা একটু আশ্চর্য সুরে বলল, কি রে, দরজার সামনে জুতোগুলো ওরকম এলোমেলো ভাবে পড়ে কেন? শ্রীলেখা একটু ভেবে তারপর শান্ত গলায় বলল, ওই ক্লাবের কাকুরা চাঁদা চাইতে এসেছিল, ওদেরই পা লেগে পড়ে গেছে হয়তো। তারপর ওর মা স্বপ্না জুতোগুলো ঠিক করে রাখলো। তারপর মেয়েকে জিজ্ঞেস করলো, কি রে, সন্ধ্যের জলটা ভরে রেখেছিস? শ্রীলেখা একটু অপরাধবোধ কণ্ঠে বলল, না, আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। ওর মা একটু হালকা গর্জে উঠল, ঘুমিয়ে পড়লে হবে? জল ভরে রাখলি না, বাবা এসে হাত মুখ ধোবে কিসে? তখন শ্রীলেখা মৃদু কণ্ঠে বলল, কেন, বাথরুমের কলে? স্বপ্না একটু রাগ দেখিয়ে বলল, হ্যাঁ, তাহলেই হয়েছে। সকালে ও দুপুরের পরে ট্যাঙ্কের জল একটু ব্যবহার হলেই বাড়িওয়ালা বলবে জল আমরা বেশি খরচ করছি। তখন এই কথাগুলো শুনবে কে? তখন শ্রীলেখা একটু আদুরে গলায় বলল, চলো না মা, আগের জায়গায় চলে যাই। ওখানে জলের অসুবিধা ছিল না, একটা টিউবওয়েল ছিল। ওর মা স্বপ্না বলল, জলের অসুবিধা ছিল না, কিন্তু বাড়ির টিনের চাল থেকে ঘরের ভেতরে জল পড়তো, আর পরিবেশটা একদম ভালো ছিল না। শ্রীলেখা একটু প্রতিবাদের কণ্ঠে বলল, এখানেও কি ভালো, সবাই আমাদের নিয়ে কথা বলে। স্বপ্না বলল, দেখ, সবাইয়ের নিজের বাড়ি আছে, তাই বলতেই পারে, আর আমরা সামান্য ভাড়াটে, ওরা সবাই ভদ্রলোক, ওইটা ভদ্রলোকের পাড়া। তুই যেদিন বড় চাকরি করতে পারবি তখন নয় এরকম একটা বাড়ি করবি। শ্রীলেখা জিজ্ঞাসু কণ্ঠে বলল, তো ভাড়াটেরা কি মানুষ নয়? আমরাও তো ভাড়া দিয়েই থাকি। স্বপ্না শুধু বলল, চুপ কর, বলে দুপুরে খাওয়া এঁটো বাসনগুলো ভিজিয়ে রাখা ছিল সেগুলো মাজতে বসল। রাত 12টা নাগাদ ওর বাবা এলো, পথশ্রমে ক্লান্ত। ডেলিভারি দেওয়া টি-শার্টটি ঘামে ভিজে গেছে, চোখগুলো অত্যধিক পরিশ্রমে ভিতরে ঢুকে গেছে। শ্রীলেখা ওর বাবার হাত থেকে বাজারের ব্যাগটা রাখল। ফেরার পথে মুদিখানার বাজার করে নিয়ে ফিরেছে। এরপর খেতে বসলো শোবার ঘরের মেঝেতে। স্বপ্না হাঁড়ি থেকে ভাত বাড়তে বাড়তে বলল, আজ ক্লাবের লোকেরা এসেছিল গো,
চাঁদার জন্য 2000 টাকা চেয়ে গেছে। শ্রীলেখার বাবা শুভজিতের চোখ কপালে উঠল, বলল, 2000 টাকা? স্বপ্না বলে উঠল, দেখো, একটু ভালো জায়গায় থাকতে গেলে এগুলো তো দিতেই হবে। তুমি এক কাজ করো, মেয়ের পুজোর জন্য পোশাক কেনার টাকা থেকে নয় 1000 টাকা, আর আমার কাল মাইনে পেলে কিছু টাকা দেব, ওটা নিয়ে তুমি দিয়ে এসো ক্লাবে। মেয়ে শ্রীলেখা একটু বায়নার সুরে বলল, কি মা, তোমাকে ওই টাকাটাই দিতে হবে? আর এত টাকা চাঁদা দেওয়ার কি আছে? স্বপ্না বলল, দেখ, তুই এটা বুঝবি না, এরকম জায়গায় থাকতে গেলে এসব দিতে হয়। এরপর ভাতের থালা হাতে নিয়ে দুজনের সামনে মেঝেতে রাখতে গিয়ে একটু নরম সুরে বলল, দেখ, তোর তো আগের বছরের একটা নতুন জিন্স প্যান্ট কিনেছিলিস, সেটা তো পরিসনি, এবারে ওটা পরে চালিয়ে দিস নয়। শ্রীলেখা বলল, শুধু কি জিন্স, আমি কলেজ স্ট্রিট থেকে কিছু পুরনো বই কিনতাম অ্যালজাবরার, সেটা বেড়ে কি হবে? ওর মা স্বপ্না বলল, এগুলো নয় তোর টিউশনের টাকা দিয়ে কিনে নিস, আর তোর ওই এন্ট্রান্সের পড়ার জন্য যে লোন নিয়েছিলাম সেটারও তো সুদ দিতে হয়, প্রতি মাসে 6000 টাকা। সংসার চালানোর জন্য টাকা থাকে কই? শ্রীলেখা কিছুটা বাস্তব বুঝতে পেরে কিছু বলতে গিয়েও থেমে গিয়ে হাতের তর্জনী দিয়ে ভাত মেখে খেতে শুরু করলো। এদিকে পাড়ার মোড়ে চাঁদা কালেকশন করে এসে 5 সন্ডা মার্কা লোক ক্লাবের সামনে সিগারেট টানছিল। ওদের মধ্যে কম বয়সী একজন ওই লোকটিকে যে শ্রীলেখার বাড়িতে হম্বিতম্বি করছিল প্রথমে দাঁড়িয়ে বলল, কাজুদা, এই নতুন ভাড়াটেরা কিন্তু 2 দিন ঘোরালো বলো, ওদের নামে অনেক কমপ্লেন আছে শুনলাম। অন্য একজন নাম সুরঞ্জন হাত থেকে সিগারেটের সেই সওয়া ফিল্টারটা ফেলে দিয়ে বলল, কি বলতো শুনি একটু। এবারে লালটু বলল, আরে, ওরা আগে ওই কালভার্টের ওখানে ভাড়া থাকতো, মেয়েটার মায়ের চরিত্র নাকি ভালো নয়, তাই ওখানের বাড়িওয়ালা দুলাল সরকার ওদের তাড়িয়ে দিয়েছে। কাজু ও অন্যান্যরা বলল, তাই নাকি? তাহলে তো একটু খোঁজ খবর নিতে হচ্ছে। কাজু বলল, আরে, সুধাংশুকে একটু চেপে ধরতে হবে, তাহলেই সব জানা যাবে। যাই হোক, এখন কিছু করিস না, যদি চাঁদা দিয়ে দেয় ভালো, না হলে দাদাকে জানাতে হবে। চ, এবার মায়ের মূর্তিটা আনতে হবে। পরের দিন স্বপ্না মেয়ের জামা কেনার টাকা থেকেই 2000 টাকা নিয়ে সন্ধ্যার দিকে শুভজিৎকে দিয়ে বলল, ওগো, এটা দিয়ে এসো, মেয়েকে আমি নয় বুঝিয়ে টুঝিয়ে কিছু বলে দেবো। আমার আজকে ওই অর্পিতা দিদির বাড়িতে মাইনে হয়নি গো, বলেছি পরশু ব্যাংক খুললে টাকা তুলে এনে দেবে। শুভজিৎ ডেলিভারির কাজে বেরোচ্ছিল তখন। স্বপ্নার কথা শুনে বলল, ও, তো এটিএম থেকে তো টাকা তুলে দিতে পারতো, আজ নয় সেকেন্ড স্যাটারডে ব্যাংক বন্ধ, কিন্তু ওরা বড় লোক মানুষ, ওরা তো এটিএম থেকে টাকা তোলেই। তখন স্বপ্না বলল, দেখো, অর্পিতা দি বলল ওনার এটিএম কার্ড নাকি ব্লক হয়ে গেছে, তাই চেক দিয়ে ছাড়া টাকা তুলতে পারবেন না, আর ওনার স্বামীও তো এখন একটা কাজে ব্যাঙ্গালোরে গেছে। তখন শুভজিৎ কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে, আজ আমার ফিরতে একটু রাত হবে, ভাবছি বেশি অর্ডার ডেলিভারি দেব। স্বপ্না প্রশ্নসূচক মুখে, কখন আসবে? তা 1-1.5টা বেজে যাবে, তুমি খাওয়ার ঢাকা দিয়ে রেখো। স্বপ্না বলল, ঠিক আছে, আমাকে একটা মিস কল দিও আসার আগে। শুভজিৎ মাথা নেড়ে চলে গেল তার পুরনো বড় সাইকেলটা প্যাডাল করতে করতে। এরপর ক্লাবের কাছে এসে সাইকেলটা রেখে ক্লাব ঘরে প্রবেশ করতে একজন গলা ভারী করে জিজ্ঞেস করলো, এই, তুমি কে? কাকে চাই? বাকি সদস্যরা
কেউ ক্যারাম খেলছিল, আর কিছুজন চেয়ারে পা তুলে হেলান দিয়ে বিরাট 56 ইঞ্চ এলইডি টিভিতে ফুটবল ম্যাচ দেখছিল। তারাও ঘাড় ঘুরিয়ে দেখল। তারপর একই প্রশ্ন। শুভজিৎ একটু জড়সড় হয়ে বলল, দাদা, চাঁদাটা দিতে এসেছিলাম। ওরা একটু ওদের হিংস্র চোখ দিয়ে শুভজিৎকে জরিপ করে নিল। ওদের মধ্যে মোটা কালো গাত্রবর্ণ সুরঞ্জন বলল, ও, তুমি সেই ভাড়াটে নয় যে নতুন এসেছে পাড়ায় ভাড়া? আগে তো কালভাটের ওখানে ছিলে নয়? শুভজিৎ শুধু কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ। এর মধ্যে চেয়ারে বসে থাকা কাজু লোকটা বাঁ হাত বাড়িয়ে বলল, কই টাকাটা? শুভজিৎ পকেটে আলাদা করে রাখা 500 টাকার 4টে নোট ওদের হাতে দিল। তারপর বিলটা দেখাচ্ছিল। তখন কাজু বলল, ও ঠিক আছে, ও দেখাতে লাগবে না। হাত নাড়িয়ে বলল, ঠিক আছে, যাও। আর এবারে চাঁদা টাঁদা নিতে গেলে টাকা রেডি রাখবে। বেকার দুদিন ধরে যেতে হলো। তোমার ভাগ্য ভালো, কালুদা নেই। শুভজিৎ জিজ্ঞেস করলো, কালুদাকে? সুরঞ্জন তিরস্কারের স্বরে বলল, কালুদাকে চেনো না? আর পাড়ায় থাকো, ক্লাব সেক্রেটারি। ও জানলে না, একদম পিছন মারিয়া 1000 টাকা আরও নিয়ে নিত পেনাল্টি হিসেবে। আমরা দয়া করলাম, নতুন লোক বলে। আর তাছাড়া তো ওই কালভাটের একছালা টিনের বাড়িগুলোতে ভাড়া থাকতে, তাই না? ভদ্রলোকের এলাকায় কীভাবে থাকতে হয় জানবে কি করে? শুভজিৎ এই সমস্ত তিরস্কার মেনে নিয়ে তারপর ওখান থেকে প্রস্থান করল। রাতে শ্রীলেখা যখন জানতে পারল ওর জন্যে রাখা টাকাটা দিয়ে দিয়েছে, তখন একটু মায়ের সাথে রাগারাগি করলো। কিন্তু স্বপ্না শেষ পর্যন্ত মেয়ের গায়ে হাত তুলতে বাধ্য হলো। যখন মেয়ে বলল, বন্ধুরা কত ভালো ভালো ডিজাইনের টপ, স্কার্ট, ফাটা জিন্স পরে, আমি কখনো চেয়েছি? তোমরা আমাকে কি দিতে পেরেছ? আমি তো তাও টিউশন করে নিজের খরচ জোগাই। আমার বান্ধবীদের সব বাবা মায়েরা হাত খরচ দেয়। এই কথা শুনে স্বপ্না গর্জে উঠেছিল। তারা বড় লোক, তাদের বাবা মা ভালো চাকরি বা ব্যবসা করে। তোর বাবার কি সেটা আছে? তখন শ্রীলেখা মুখ ভেঙানোর স্বরে বলল, জানি তো, তোমরা দুজনেই গরিব পরিবার থেকে এসেছ আর প্রেম করে বিয়ে করেছ, তাই তো আমার কপাল পুড়েছে তোমাদের মাঝে জন্মে। এই কথা শুনে স্বপ্না নিজেকে ঠিক রাখতে পারে না। মেয়ের গালে দুটো চড় কষিয়ে দেয়, তারপর চুলে ছুটি ধরে নেড়ে দেয়। মারতে মারতে বলে, তাহলে তো তখন মরে যেতে পারতিস জন্মানোর সময়। এরপর অনেক রাত পর্যন্ত বিছানায় শুয়ে শ্রীলেখা কাঁদতে থাকে। রাতে আর কিছু খায়নি। ওর বাবা এসে ওর মায়ের থেকে সব কথা শুনে আর এক প্রস্ত বকাবকি করে, কিন্তু আর গায়ে হাত দেয়নি। রাতে বিছানায় শ্রীলেখা ও ওর মা শোয়ে, আর শুভজিৎ ঘরের মাঝে একটা ক্যাম্প খাট পেতে শোয়ে। এরপর দৈনন্দিন জীবন কাটতে লাগলো একইভাবে। দেখতে দেখতে ষষ্ঠী এসে গেল। পুজোয় আর শ্রীলেখা বেরুলো না। শুধু নতুন জামা হয়নি বা কলেজ স্ট্রিট থেকে বই কিনতে পারেনি বলে নয়, মায়ের ওকে মরে যাওয়ার কথায় ও গভীরভাবে আঘাত পেয়েছে। বন্ধুরা দু একবার ফোন করেছিল ওদের সাথে মণ্ডপে মণ্ডপে ঘোরার জন্য। একদিন বন্ধুরা বাড়িতেও এলো। ওর এক ক্লোজ ফ্রেন্ড সুদেশনা ও তার বন্ধু তানিশা। সুদেশনা ও ওর ফ্যামিলির অবস্থা একই হলেও তানিশা একটু পয়সাওয়ালা ঘরের মেয়ে। সুদেশনা অনেকবার জোর করলো, কিন্তু শ্রীলেখা রাজি হলো না। ওদিকে তানিশা বলল, এই চল, ও যাবে না, ফালতু অত যাচার কি হয়েছে, আর এখানে থাকতে সাফোকেটিং লাগছে।
আমি বাইরে দাঁড়াচ্ছি, তুই আয়। এরপর সুদেষ্ণাও একটু অসন্তুষ্ট হলো ওর বেরোনায় আপত্তি দেখে। খানিকটা কথা কাটাকাটি হয়ে গেল। এরপর ওরা রাগ করে চলে গেল। শ্রীলেখা নিশ্চুপ থাকলো। ওর মা ষষ্ঠীর পুজো দিয়ে ফিরেছে। মেয়েকে জিজ্ঞেস করলো, তুই বেরোবি না? ও আগ্রহ দেখালো না বলে বলল, ঠিক আছে, রাতে লুচি বানাবো, আয় একটু বেলে দে তো। শ্রীলেখা একটু অস্বস্তি ভরা গলায় বলল, তুমি করে নাও না মা। ওর মা স্বপ্ন একটু গর্জে উঠে বলল, হ্যাঁ, সংসারের সব কাজ আমিই করি, আর তুই ধাড়ি মেয়ে হয়ে শুধু বসে বসে গেল। শ্রীলেখা রেগে মেগে উঠে গিয়ে বলল, কই তোমার লুচি দাও, বেলে দিচ্ছি। আমি তো শুধু গিলছি, আর তোমরা সব শুকিয়ে রয়েছ। এরপর ওর মা বলল, দেখ, মাথা গরম করাস না, সেদিনের মতন আবার চড়াবো না হলে। শ্রীলেখা রাগ চেপে নিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল। তারপর হাতে বেলুন চাকি নিয়ে ময়দা মাখাতে থেকে লেচি কেটে থালায় ছুঁড়ে ফেলছিল। ওর মা এসে দাঁড়াতে আবার শান্ত ভাবে করতে লাগলো। এভাবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এক এক করে দিন কেটে গেল, কিন্তু শ্রীলেখা কোনোদিনই বাড়ি থেকে বেরোলো না। ওদের বাড়িটা পাড়ার একদম শেষের দিকে। তারপর একটা বড় ড্রেন আছে। ওপাশের প্লটে সারি সারি ভাবে ফ্ল্যাট দাঁড়িয়ে। ওপরের বাড়িওয়ালার ছেলেরা বাইরের রাজ্যে চাকরি করে। পুজোয় ফিরে খুব হই হুল্লোড় ও বন্ধুদের সাথে আড্ডা চলছে। অনেক রাত পর্যন্ত উপরের তলায় হই হই করার শব্দ ও চলাফেরার শব্দ পাওয়া যায়। এমনিতে সারাক্ষণ এলাকায় মাইকে গান তো বাজছেই, তারপর এই নতুন উপদ্রব বাড়িওয়ালার ছেলে দুটোর। শ্রীলেখা ভেবেছিল সবকিছুর সঠিক সমাধান পড়াশোনায় আরো ভালো করে মনোনিবেশ করবে। যে করে হোক এন্ট্রান্সে র্যাঙ্ক করতেই হবে, তারপরে মেডিসিন নিয়ে পড়বে, ব্যাচেলর অব মেডিসিন নিয়ে পড়াশোনা করবে ও যথেষ্ট র্যাঙ্ক করবে, এটাই মনে মনে প্রতিজ্ঞা করল। ওর বাবা শুভজিৎ প্রতিদিনই খুব রাত করে ফিরত। এই পুজোয় অনেক ফুড অর্ডার ডেলিভারি করছে প্রতিদিন। তারপর রাতে এসে লাশের মতন পড়ে ঘুমোয়। শ্রীলেখা সারাদিনের গান বাজার শব্দে ও বাড়িতে উপরতলায় আনন্দ ফুর্তির হই হুল্লোড়ের জন্য পড়ায় মন বসাতে পারে না। আজ দশমী। পাড়ার সব মহিলারাই সিঁদুর খেলতে গেছে। শ্রীলেখার মা স্বপ্নাও গেল। পুরুষরাও ক্লাবে আড্ডা মারতে ও মণ্ডপের অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে গেছে। এই সুযোগে কি কতটা ভোগ নিজের বাড়িতে নিয়ে যেতে পারবে, বা অনেক স্ত্রীলোক তো থাকবে সেখানে, একটু ঢলাঢলি করা যাবে। সিঁদুর খেলা হয়ে গেলে ধুনচি নাচে। বাড়িতে তখন শ্রীলেখা একাই ছিল। দুপুরে স্নান করে বাথরুম থেকে বেরিয়েছে। রান্না বান্নার কাজ কিছুটা নিজেই সেরেছে। মা বলেছিল ওকে, তুই ভাতটা করে রাখিস, পরে বেলায় এসে তরকারি চাপাবো। শ্রীলেখা তরকারির আনাচও কুটে রেখেছে। এই সময় দরজায় টোকা পড়ল। টোকা পড়ার শব্দ শুনে বুঝল ওর মা এসেছে। তাই বাথরুম থেকে বেরিয়ে ভিজে গামছা জড়ানো অবস্থাতেই দরজা খুলে সাথে সাথে নিজেকে সামলে নিয়ে সামনে ঘরের তারে ঝোলা একটা মায়ের কাপড় টেনে ঢাকতে গেল। আর সেই মুহূর্তে ডান হাতের টানে বাঁ হাতের থেকে বুকে চেপে থাকা গামছাটা নেমে গেল। বাইরের দরজায় সুরঞ্জন আর লালটু দাঁড়িয়েছিল। এই দৃশ্য দেখে নিজেদের ঠিক রাখতে না পেরে দরজা ঠেলে ঢুকে পড়ল। শ্রীলেখা ভয় পেয়ে গেল। সাথে সাথে মায়ের কাপড়টা পেঁচিয়ে বলল, এ কি, আপনারা ঘরে ঢুকলেন কেন? দুজনে ঢুকে পড়ে লালটু দরজায় ছিটখানি দিল। তারপর সুরঞ্জন পাগলের মতো শ্রীলেখাকে খামচে ধরল। তারপর মুখটা ঘাড়ের কাছে গুজে দিল। শ্রীলেখা ওকে গা থেকে ঠেলা দিল। ছেড়ে দাও, ছেড়ে দাও, আর্তনাদ করতে লাগলো।
দৌড়ে গিয়ে দরজা খুলতে গেল। তারপর পিছন থেকে কেউ শাড়ি ধরে টেনে খুলে দিল। তারপর সুরঞ্জন শ্রীলেখার চুলের মুঠি ধরে গালে চড় মারতে লাগলো। তারপর পেটে একটা ঘুষি মারলো। শ্রীলেখা যন্ত্রণায় ফুঁপিয়ে উঠলো। তারপর মাটিতে পেট ধরে বসে পড়লো। এখন সে সম্পূর্ণ বিবস্ত্র। তারপর ওই মেঝেতে শুইয়ে দিয়ে লালটু দু হাত চেপে ধরলো। উপরের দিকে সম্পূর্ণ ঊর্ধ্বাঙ্গ ও নিম্নাঙ্গ তখন উলঙ্গ। সুরঞ্জন পা দিয়ে শ্রীলেখার উরুতে চাপ দিল। সেই পায়ের চাপে যন্ত্রণায় খুকিয়ে উঠল। তারপর নিজের প্যান্ট খুলে যৌনাঙ্গ প্রবেশ করল। শ্রীলেখা এর মধ্যেও নিজের চেতনাকে জাগিয়ে রেখেছে। বুঝতে পারল প্রচন্ড নেশাক্ত বিশ্রী গন্ধ মুখ থেকে বেরিয়ে আসছে সুরঞ্জনের। স্তন ছিঁড়ে খাচ্ছে। যৌনাঙ্গের প্রবল ধাক্কায় মুখ দিয়ে মর্মান্তিক গোঙানি বেরিয়ে এলো। সকালের খাওয়া ছিঁড়ে দুই মুখ থেকে বেরিয়ে এলো। তাও শ্রীলেখা নিজেকে জাগিয়ে রেখেছে। মনে মনে বলছে আমাকে বাঁচতে হবে, কিন্তু অনুভব করলো তার সতীচ্ছেদ ছেড়ে রক্তপাত হচ্ছে। তার মধ্যে যৌনাঙ্গের ভিতর প্রবল গরম স্রোত যেন প্রাণটা বের করে দিচ্ছিল। বুঝতে পারল শরীরের নিম্নাঙ্গ সে অনুভব করতে পারছে না। তারপর সুরঞ্জন ছাড়লে লালটু আরো প্রবল বেগে ধাক্কা দিতে লাগলো। শ্রীলেখার চোখের কণিকা লাল হয়ে দুগাল বেয়ে জল গড়াচ্ছিল। গলা থেকে আর আওয়াজ বেরোচ্ছিল না। মুখ থেকে ক্যাঁচলা উঠে এলো। তাও নিজেকে জাগিয়ে রেখেছে। ভিতরে কেউ যেন বলছে তোকে বাঁচতে হবে শ্রী, তোকে বাঁচতে হবে এই জানোয়ারদের শাস্তি দেওয়ার জন্য। বাইরে তখন মাইকে উলুধ্বনি আর ঢাক বাজার শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল। কতক্ষণ পড়েছিল জানি না। বাইরের দরজা খোলা, তখনও স্বপ্না ফেরেনি। শ্রীলেখা সংজ্ঞা হারায়নি, তবে চোখ বুজে পড়েছিল। চোখ খুলল। শরীরকে তুলতে গিয়ে বুঝলো সারা শরীর যন্ত্রণায় ফেটে যাচ্ছে, বিশেষ করে নিম্নাঙ্গ। তারপর প্রতিবেশীদের গলার আওয়াজ পাচ্ছিল, সাথে ওর মায়ের। হঠাৎ তার ষষ্ঠ ইন্দ্রিয় জেগে উঠল যে কাউকে জানতে দেওয়া যাবে না যে তার এই সর্বনাশ হয়েছে। সর্বশক্তি দিয়ে কোনো রকমে উঠল। দেখলো যৌনাঙ্গ থেকে রক্তে ভেসে যাচ্ছে। শাড়িটা কোনো রকমে হাত বাড়িয়ে নিয়ে মেঝেতে পড়ে থাকা রক্তের ধারা মুছতে লাগলো। আরো তার উড়ুবে রক্ত গড়িয়ে পড়ছিল। কোন রকমে সর্বশক্তি দিয়ে কাপড় দিয়ে মেঝে মুছে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে দরজা বন্ধ করে দিল। তারপর হামাগুড়ি দেওয়ার অবস্থায় বাথরুমে গিয়ে ঢুকলো। কলের জলে সর্বাঙ্গ ধুতে লাগলো আর যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। যখন কেটে যাওয়া জায়গায় জল পড়ে কাটা গায়ে নুনের ছিটের মতো লাগে। নিজের মুখ হাত দিয়ে চেপে ধরে চিৎকার করতে লাগলো আর বুক ফেটে কান্না বেরিয়ে এলো। ওর মা মনে হয় স্বপ্না ঘরে এসেছে। একটু চিৎকার করে বলে উঠল, কি রে, তোর কি আক্কেল? দরজা খুলে রেখে বাথরুমে ঢুকে বসে আছিস? আর মেঝেতে এই লাল লাল কি এত পড়েছে? কি রে, শুনতে পাচ্ছিস? শ্রীলেখা অনেক কষ্টে কান্না চেপে যন্ত্রণার গোঙানি থামিয়ে বলল কাঁপা কাঁপা গলায়, কিছু না, আলতা পড়েছে, আমি আলতা মাখছিলাম। স্বপ্ন শুনে বলল, তা আলতা মেখে স্নান করতে গেছিস? শ্রীলেখা ওর মাকে আবার জবাব দিল, পেটে ব্যথা করছে তাই বাথরুমে এসেছি। ওর মা শুনে বলল, ও নিশ্চয় পেট খারাপ হয়েছে, আজ আর তোর ঘুগনি নিমকি খাওয়ার দরকার নেই। হালকা পেঁপে দিয়ে ঝোল বানিয়ে দিচ্ছি, তাই দিয়ে ভাত মেখে খাস। বাবাকে বলে দেবো কোনো ওষুধ আনতে আসার সময়। শ্রীলেখা তখন বাথরুমের ভেতরে স্যাঁতস্যাঁতে দেওয়ালে হেলান দিয়ে হাত পা ছড়িয়ে বসেছিল। রক্তক্ষরণ কিছুটা বন্ধ হয়েছে। ও যৌন রস ধুয়ে গেছে, তবে অন্তঃসারহীন দেহ নিয়েও মাথায় এলো শরীরের ব্যথা কমাতে হবে ও প্রেগন্যান্সি থেকে বাঁচতে হবে। কারণ অনুভব করতে পেরেছে শরীরের ভেতরে যা চলে গেছে তা নিঃসরণ করা
মেডিকেল অ্যাটেনশন ছাড়া সম্ভব নয়। তাই নিথর দেহটায় শক্তি সঞ্চয় করে গা ও বিশেষ করে যৌনাঙ্গ মুছে গামছা ও শাড়িটা কোনো রকমে জলে কাচল। খুঁড়িয়ে খুঁড়িয়ে তারপর বাথরুম থেকে বেরোলো। ওর মা তখন শাড়ি খুলে বিছানায় গুছিয়ে রাখছিল। সেই কাজেই মগ্ন হয়ে ওকে জিজ্ঞেস করলো, এখানে তারে শাড়ি রেখেছিলাম, কোথায় গেল? শ্রীলেখা ওর হাতটা বাথরুমের দিকে দেখালো। এবার স্বপ্না মেয়ের দিকে তাকিয়ে কিছুটা চমকে গেল। এ কি রে, এ কি অবস্থা হয়েছে তোর? চোখ মুখ ফুলে গেছে। ওর মা এসে গায়ে হাত বুলোতে লাগলো। শ্রীলেখা বলতে গিয়েও চেপে গেল সেই যন্ত্রণা। বলল, পিরিয়ড হয়েছে। ওর মা চিন্তিত মুখে বলল, এত তাড়াতাড়ি? এই তো বলে কিছু বলতে যাচ্ছিল, তারপর শ্রীলেখা কাঁপা কাঁপা গলায় বলল, মা ওই চুড়িদার ও প্যান্টটা দেবে? ওর মা ওকে বিছানায় বসিয়ে আলনা থেকে এনে দিল। তারপর বলল, দাঁড়া, তোর বাবাকে বলছি ওষুধ আনতে। ওর মা যখন ফোন করলো তখন ফোনটা শ্রীলেখা ওর মায়ের হাত থেকে নিল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, বাবা একটা ওষুধ আনতে পারবে? ওপাশ থেকে শুভজিৎ বলল, হ্যাঁ বল, আমি পাড়ার মোড়ের দোকান থেকে নিয়ে নেব। ও বলল, বাবা হয়তো মোড়ের দোকানে নাও হতে পারে, বড় রাস্তার ফার্মেসিতে পাবে। এবার নামটা বলল, টাইলেনল আর কন্ট্রাসেপটিভ ট্যাবলেট। ওর বাবা শুভজিৎ বলল, দেখ, নাম মনে রাখতে পারবো না, ওষুধের দোকানে গিয়ে তোকে ফোন করছি, তখন দোকানদারকে বলিস নয়। এরপর ফোনটা রাখলো। তারপরে কোনো রকমে প্যান্ট পরতে গেল। তারপর থেমে গিয়ে মাকে বলল, উইসপার প্যান্টিটা দাও তো। এগুলো শ্রীলেখা নিজের টাকায় কেনে। কখনো কি জানতো ধর্ষণ ঢাকতে এটা পরতে হবে? কোনো রকমে পোশাক পরে বিছানায় শুয়ে পড়ল। তারপর মা খেতে ডেকেছিল, আর ওঠেনি। শুভজিৎ ফোন করলে কোনো রকমে ফোন ধরে, দোকানদারকে মেডিসিনের নামটা বলে। ঘরে মা নেই দেখে ফোনে দোকানদারকে বলে, অ্যান্টি প্রেগন্যান্সি ট্যাবলেটের কথা বাবাকে বলবেন না প্লিজ। দোকানদার শ্রীলেখার কাতর কণ্ঠ শুনে মনে হয় একটু নম্রতা দেখিয়েছিল, তাই বলল, ঠিক আছে মা, ওটা একটা আলাদা খামে দিচ্ছি। এরপর ফোন রেখে নিদ্রায় ঢলে পড়ল। শরীরে তখন অসহ্য যন্ত্রণা।